উচ্চ মূল্যস্ফীতির বাজারে মোবাইল ফোন কল ও ইন্টারনেটের বাড়তি শুল্ক সাধারণ ভোক্তার ওপর বাড়তি বোঝা বলছেন বিশ্লেষকরা। এছাড়া প্রথমবারের মতো ব্রডব্যান্ড ইন্টারনেটে 10% সম্পূরক শুল্ক তথ্য প্রযুক্তি খাতের বিকাশ বাধাগ্রস্ত করবে, বিপাকে ফেলবে ক্ষুদ্র উদ্যোক্তাদের, মনে করছেন ব্যবসায়ীরা। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের তথ্য মতে দেশে এখন মোবাইল গ্রাহক 18,88,00,000, ইন্টারনেট ব্যবহারকারী 13,28,00,000, এর মধ্যে ব্রডব্যান্ড সংযোগ 1,34,00,000। এসব গ্রাহককে এখন থেকে বাড়তি খরচ করতে হবে। নতুন সিদ্ধান্তে গ্রাহক 100 টাকা রিচার্জ করলে কর বাবদ কাটা পড়বে 56 টাকা, যা আগে ছিল 54 টাকার মতো। অর্থাৎ 100 টাকা রিচার্জ করে গ্রাহক মোবাইল ফোনে মাত্র 43 টাকা 70 পয়সা ব্যবহার করতে পারছেন। 100 টাকা রিচার্জে সম্পূরক শুল্ক, ভ্যাট ও সার চার্জ দিতে হচ্ছে 29 টাকা 8 পয়সা। এছাড়া রেভিনিউ শেয়ার ও অন্যান্য কর 6 টাকা 10 পয়সা, আর পরোক্ষ কর আরও 20 টাকা 40 পয়সা। ইন্টারেস্ট হচ্ছে জানি একটু কম হলে আমার জন্য বেটার, বাট যারা পরিচালনার দায়িত্বে মূল খরচ কত, আমদানি কত, এটা ওনারা হয়তো ভালো বলতে পারবে। ভ্যাটের আওতা বাড়াইলেও দেশের জন্য যতটুকু আমি দেখছি, কিন্তু একদিক অবশ্যই বাড়ানো দরকার, কিন্তু বাড়াইলে আবার একদিক দিয়ে একটু ক্ষতি, কেন সবাই তো এটা বেট দিতে পারতেছে না। প্রথমবারের মতো ব্রডব্যান্ড ইন্টারনেট সেবায় বসেছে 10% সম্পূরক শুল্ক। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা বলছেন এখন থেকে গ্রাহককে 77 টাকা 55 পয়সা অতিরিক্ত দিতে হবে 500 টাকা সংযোগে, আর 1000 টাকা সংযোগে বেশি দিতে হবে 155 টাকা। 500, 700, 1000 টাকার গ্রাহক, তাদের উপর একটা বড় ধরনের একটা বার্ডেন হবে। এবং আমি মনে করি যে কর্পোরেট কাস্টমার যারা আছে তারাও আসলে এই জায়গায় অসন্তুষ্ট হবে। আমার মনে হয় গভর্নমেন্টকে আবার নতুন করে বিবেচনা করা উচিত। বিশেষ করে ব্রডব্যান্ড পেনিট্রেশন বাংলাদেশে এমনিই অন্যান্য দেশের তুলনায় আমরা যদি ক্যালকুলেট করি একেবারে তলানিতে আছি। ইন্টারনেট সহ অন্যান্য খাতে খরচ বৃদ্ধি সামগ্রিক জীবনযাত্রার মানে নেতিবাচক প্রভাব ফেলবে। তাই সরকারকে এদিকে বিশেষ নজর দেওয়ার তাগিদ ভোক্তা স্বার্থ রক্ষা সংগঠন ক্যাবের। ট্যাক্স ফাঁকির যে বিষয়টি আছে সেটা বন্ধ করা, সেটা বন্ধ করতে পারলেই আমাদের কিন্তু বারে বারে এরকম ব্যাট বা এসডি চার্জের যে রিশিডিউল করা বা হার বৃদ্ধি করার এগুলোর কিন্তু প্রয়োজন পড়ে না। রাজস্ব আদায়ে নির্দিষ্ট খাতে শুল্ক না বাড়িয়ে করের আওতা বৃদ্ধির আহ্বান সংশ্লিষ্টদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে সংশ্লিষ্ট অংশীজনদের সাথে আলোচনা না করেই পণ্যের ওপর ভ্যাট ও কর আরোপ করেছে সরকার, যার প্রভাবে মূল্যস্ফীতিকে উস্কে দিবে। আর এতে করে সাধারণ মানুষ আরও চাপে পড়বে বলে জানিয়েছে ডিসিসিআই সভাপতি। এমন সময়ে এসেছে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবও। ফলে এসব সিদ্ধান্ত অর্থনীতির জন্য আত্মঘাতী বলে মনে করে ঢাকা চেম্বার। ফল, রেস্তোরাঁর খাবার, ইন্টারনেট সহ 100-টির বেশি পণ্যের মূল্য ও সেবার উপর ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়িয়েছে সরকার। এতে সব ব্যবসায়ীরা পণ্যের দাম বাড়িয়ে দিবে, যার প্রভাব এখন থেকেই ভোক্তার উপর পড়তে শুরু করেছে বলে জানিয়েছেন ডিসিসিআই সভাপতি। শনিবার মতিঝিলে এক সংবাদ সম্মেলনে ডিসিসিআই সভাপতি আরও বলেন, স্টেক হোল্ডারদের সাথে আলোচনা না করেই কর আরোপ করা হয়েছে, ফলে মূল্যস্ফীতিতে এর নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন তিনি। স্টেক হোল্ডারদের সাথে আলাপ না করে আপনি একদিক দিয়ে ইন্টারেস্ট রেট বেরিয়ে গেছে, আপনাদের মানি মার্কেটে ক্রাইসিস, ব্যাংকিং সেক্টরে আমাদের একটা হিউজ ডিসকমফোর্ট চলছে, সব কিছুর উপরে যদি আবার ভ্যাটের যদি এরকম একটা ইমপ্লিকেশন মিড ইয়ারে হয়ে যায়, আপনি কিভাবে ইনফ্লেশন উপর দিকে যাবে না, এটা আমাদের কিন্তু বোধগম্য নয়। এদিকে গ্যাসের দাম 75 টাকা 72 পয়সা বা 152% বৃদ্ধির প্রস্তাব করেছে পেট্রোবাংলা। এর ফলে শিল্প খাতে ব্যবসায়ীদের খরচ আরও বেড়ে যাবে বলে জানান ডিসিসিআই সভাপতি। প্রায় 150% ইলেকট্রিসিটি মানে আমাদের ইন্ডাস্ট্রিয়াল গ্যাসের মূল্য বৃদ্ধির জন্য একটা রেকমেন্ডেশন গেছে। আমরা কিন্তু গত 3 বছরে অলরেডি 200% প্রাইস কিন্তু অলরেডি হাইক নিয়েছি। জিনিসটা যদি বাস্তবায়ন হয়, আমরা দেখছি প্রায় 400%-এর মতো দাম বৃদ্ধি পাচ্ছে 3 বছরে। তো আমাদের ব্যবসায় তো 400% প্রফিটেবিলিটি তো নেই যে আমরা এই 400%টাকে কভার করব কি হিসেবে। তিনি বলেন, রাজনৈতিক অস্থিরতা ব্যবসায়ীদের আরও কঠিন অবস্থায় ফেলেছে, তাই দেশের অর্থনীতি ও রাজনীতিকে আলাদা করে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
বাংলাদেশের দেশি বিদেশি ঋণের স্থিতি বেড়ে দাঁড়িয়েছে 18,32,282 কোটি টাকা। এই অঙ্ক গত কয়েক অর্থ বছরের প্রায় 3টি বাজেটের সমান। ঋণের স্থিতির এই হিসেব 2024 সালের 30 জুন পর্যন্ত। এক বছরে ঋণের স্থিতি 2,14,969 কোটি টাকা বেড়েছে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের পক্ষ থেকে বৃহস্পতিবার প্রকাশ করা সরকারের ঋণ সংক্রান্ত ত্রৈমাসিক বুলেটিনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। তথ্য অনুযায়ী দেশি বিদেশি মোট ঋণের মধ্যে অভ্যন্তরীণ ঋণের পরিমাণ এই প্রথম 10 লাখ কোটি টাকা ছাড়িয়েছে। গত জুন শেষে অভ্যন্তরীণ ঋণের স্থিতি বেড়ে দাঁড়িয়েছে 10,20,205 কোটি টাকায়। গত 30 জুন শেষে দেশের মোট জিডিপির আকার ছিল 5,48,027 কোটি টাকা। সেই হিসেবে জিডিপির তুলনায় ঋণ দাঁড়িয়েছে 36.30%। অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচন দিতে চায়। নির্বাচনের রোডম্যাপ প্রকাশ হলে কেটে যাবে রাজনৈতিক অস্থিরতা, বাড়বে বিনিয়োগ। রাজনীতিতে ব্র্যান্ডিং বাংলাদেশ কনফারেন্সে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, অর্থ পাচার ও দুর্নীতি রোধ হওয়ায় রেমিটেন্স প্রবাহ বেড়েছে। ব্র্যান্ডিং বাংলাদেশ সম্মেলনের আয়োজন করেছে সেন্টার ফর এনআরবি। এতে অংশ নেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। অনুষ্ঠানে গভর্নর জানান, গত 5 মাসে রেমিটেন্স বেড়েছে $3 বিলিয়ন আর রপ্তানি আয় বেড়েছে $2.5 বিলিয়ন। 4 মাসের রিজার্ভ রয়েছে, তাই আতঙ্কিত হওয়ার কিছু নেই বলেও জানান তিনি। প্যানিক হওয়ার কিছু নাই। বাংলাদেশের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ এখনো 4 মাসের উপর আছে। আমরা 7 দিন, 10 দিন, 15 দিন আমরা রাখতে পারবো। আমাদেরকে এগ্রিগেটরের কাছ থেকে না কিনলেও চলবে। ওই 10টা এগ্রিগেটরকে ব্যান করে দিলেও আমাদের কিছু আসে যায় না। দেয়ার আর হান্ড্রেডস অফ আদার্স হু ক্যান ট্রান্সফার মানি। এ সময় উঠে আসে নির্বাচন প্রসঙ্গ। পররাষ্ট্র উপদেষ্টা জানান, দ্রুতই দেয়া হবে নির্বাচনী রোডম্যাপ। তখন রাজনৈতিক অস্থিরতা কেটে যাবে, সেই সঙ্গে বাড়বে বিনিয়োগও। রাজনৈতিক একটা অনিশ্চয়তা যখন দেখেন কেউ, তখন সেখানে কিন্তু ইনভেস্ট করতে আসতে চান না সহজে কেউ। কাজে এটা আমাদের জন্য একটা কঠিন কাজ সামনে, এবং আমরা আশা করছি যে খুব তাড়াতাড়ি একটি রোডম্যাপ এসে যাবে। তখন সহজে আস্থা ফিরে আসবে আমাদের যে বিদেশি বিনিয়োগকারীরা আছেন। প্রবাসীদের রাজনৈতিক কর্মকাণ্ডে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগ, বিএনপি এবং জামাত জাতীয় পার্টি ক্ষেত্র বিশেষে তাদের সমস্ত বিশ্বের শাখা আছে, এবং তারা এই বাংলাদেশের এখানে রাজনীতিতে যেমন এই 2 দল বা 3 দল প্রচণ্ড শত্রু ভাবাপন্ন, একই রকম শত্রু ভাবাপন্ন আমাদের এক্সপেক্টেড যারা আছেন তাদের যে দল, এই দলের যে ব্রাঞ্চগুলি আছে সেগুলো ব্যক্তি এবং দল ভিত্তিক হয় আমাদের যে রিয়াকশনগুলো। এটা আমাদের বিরাট ক্ষতি করছে আমাদের ইমেজের ক্ষেত্রে, আমাদের ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে। বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় গণমাধ্যমের অপপ্রচারের বিরুদ্ধে প্রবাসীদের সোচ্চার হওয়ার আহ্বান জানান উপদেষ্টা। এই অনিশ্চয়তা থেকে আমরা খুব শীঘ্রই মুক্ত পাবো বলে আমরা আশা করছি। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রেমিটেন্স ও রপ্তানিতে ভর করে জুলাই-নভেম্বর সময়ে দেশের বৈদেশিক লেনদেন ভারসাম্যে উন্নতি হয়েছে। এ সময় ঘাটতি প্রায় 49% কমে এসেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি অর্থ বছরের প্রথম 5 মাসে ব্যালেন্স অফ পেমেন্টের সার্বিক ঘাটতি দাঁড়িয়েছে $2.47 বিলিয়ন, যা গত বছরের একই সময়ের চেয়ে প্রায় $2.43 বিলিয়ন কম। অন্যদিকে এ সময় রপ্তানি ও আমদানির মধ্যে ব্যবধান বা বাণিজ্য ঘাটতি গত অর্থ বছরের একই সময়ের চেয়ে প্রায় 20 ভাগ কমেছে। রপ্তানি শক্তিশালী প্রবৃদ্ধি ও আমদানি হ্রাসের কারণ হিসেবে উল্লেখ করেছেন সংশ্লিষ্টরা। চলতি অর্থ বছরে জুলাই-নভেম্বর শেষে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে $7.88 বিলিয়ন, যা গত অর্থ বছরের একই সময় ছিল $9.86 বিলিয়ন। 5 মাসের রপ্তানি দেশের প্রবৃদ্ধি 10% আর আমদানি কমেছে 1.2 ভাগ। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিড়ম্বনা বাড়িয়েছে ই-টিকিট ব্যবস্থা। দর্শনার্থীদের অভিযোগ, প্রথমবারের মতো চালু হলেও সার্ভার কাজ না করায় প্রবেশ হয়রানির শিকার হতে হচ্ছে। অতিরিক্ত ভিড়ে সাময়িক সমস্যা হলেও সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এবারই প্রথম চালু করা হলো ডিজিটাল টিকিট ব্যবস্থা।
অনলাইনে কিংবা মোবাইলে টিকিট করে কাউন্টারে কিউআর কোড স্ক্যান করে মেলায় প্রবেশ করতে হবে। কিন্তু এমন পদ্ধতিতে সুবিধার চেয়ে ভোগান্তি বেড়েছে বেশি। দর্শনার্থীদের অভিযোগ, সবাই ডিজিটাল পদ্ধতিতে এখনও অভ্যস্ত না, পাশাপাশি সার্ভার নষ্ট হওয়ায় স্ক্যান করা যাচ্ছে না। রয়েছে মোবাইল নেটওয়ার্কেরও সমস্যা। কিউআর কোডটা ডাউনলোড করতে পারছে না, অনেক মানুষ হওয়াতে নেটের সাপোর্ট হচ্ছে না। আর যেটা দেখা যাচ্ছে যে কাউন্টার বোধহয় হাতে গোনা কয়েকটা, টিকেটের কাউন্টার একটা, তারপরে হচ্ছে হাজার হাজার মানুষগুলো একটা কাউন্টারে অনেক ভিড়াভিড়ি, অনেক কষ্ট, আর মুরব্বীদের জন্য আরো কষ্ট হয়ে যাচ্ছে। সেফটি একদমই নাই, তার উপরে যে মানে স্ক্যানের সিস্টেম করছে সার্ভার টোটালি ডাউন, অ্যাপস নামায়ও কোনো লাভ হইতেছে না, তো কাউন্টারটা বেশি করলে ভালো হয়। প্রথমবার হওয়ায় একটু সমস্যা হচ্ছে বলে দাবি ইজারাদারদের। ছুটির দিনে চাপ বেশি থাকায় বুথ সংখ্যা বাড়ানোর আশ্বাস তাদের। আগামীতে যাতে এটা না হয় সেটার জন্য কি কি করা যেতে পারে তা আমরা সেটার জন্য আপ্রাণ চেষ্টা করছি এবং আশা করছি যে যেহেতু আজকে একটা শুক্রবার এবং এই শুক্রবারেই সংখ্যাটা খুব বেশি হয় দর্শনার্থী, আগামী শুক্রবারের আগেই আমাদের এমন কিছু ব্যবস্থাপনা আমরা করে ফেলবো যাতে করে এই ধরনের কোনো রকমের কমপ্লেন আর করার সুযোগ না থাকে। মাসব্যাপী বাণিজ্য মেলা চলবে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত, আর ছুটির দিনে রাত 10টা পর্যন্ত। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।